আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। স্বাগতম জানাচ্ছি গল্প কথায় শারমিন চ্যানেলে। গত পর্বে শুনেছিলেন জ্যাঠামশাই ছাদে কথা বলছিল ফোনে। আর আলপনা দেবীও ছাদে ওনাকে দেখেছিল। তো জ্যাঠামশাই কার সাথে কি বিষয় নিয়ে কথা বলছিল সেটা কি আলপনা দেবী জানতে পেরে গিয়েছিল? যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। যারা আমাকে YouTube থেকে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা Facebook থেকে শুনছেন তারা ফলো করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা সবসময় আমার পাশেই আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর পর্বটি। আলপনা দেবী দেখল জ্যাঠামশাই ছাদের এক কোণায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। উনি এগিয়ে গিয়ে জ্যাঠামশাইকে ডাকতেই জ্যাঠামশাই চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখল আলপনা দেবী জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে। জ্যাঠামশাই এটা দেখে মনে মনে তো প্রচন্ড ভয় পেয়ে গেল। আলপনা কি আমার সব কথা শুনতে পেয়ে গেল নাকি? আলপনা দেবী ওনাকে ডেকে বলল, জ্যাঠামশাই, আপনি এখানে কি করছেন? আলপনা দেবীকে সরলভাবে কথা বলতে দেখে উনি বুঝল যে আলপনা কিছুই শোনেনি। উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আর বলিস না মা, এই চার দেয়ালের মধ্যে আমার দমটা আটকে আসছিল। আসলে আশ্রমে খোলামেলা জায়গায় থাকার অভ্যেস তো, তাই বড় অস্বস্তি হচ্ছিল শরীরে। তাই ভাবলাম ছাদে একটু খোলা জায়গায় হাওয়া খাই। তাই চলে এলাম। ও আচ্ছা, ভালোই করেছেন। ঘরের মধ্যে বসে থাকার থেকে ছাদে এসে হাঁটাহাঁটি করা অনেক ভালো। আচ্ছা জ্যাঠামশাই, আপনি কারো সাথে কথা বলছিলেন মনে হলো। হ্যাঁ, হ্যাঁ, ওই আমাদের আশ্রমের একটা ছেলের সাথেই কথা বলছিলাম। আগামী পরশুদিনের পুজো নিয়েই কথা হচ্ছিল। কিছু পুজোর সামগ্রী আমি আশ্রমেই ফেলে এসেছিলাম। সেগুলোই আনতে বলেছিলাম। ওদের দুজনের কথাবার্তা হয়ে গেলে আলপনা দেবী জামাকাপড় নিয়ে নিচে নেমে আসে। ঘণ্টাখানেক পর তনিমা ছাদের মধ্যে একটা বাচ্চার সাথে ধরাধরি খেলছিল। সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিল। সবাই বেশ খুশি ছিল সেদিন। তনিমার বেশ ভালো লাগছিল বাচ্চাটার সাথে খেলতে। আর বাচ্চাটাও খুব দুষ্টু ছিল। তনিমা ওকে ধরতে আসলেই ও মুখ ভেঙচি দিয়ে দূরে ছুটে চলে যাচ্ছিল। আর সবাই ওর কাণ্ডকারখানা দেখে হাসছিল। তনিমা এটা দেখে শাড়ির আঁচলটা কোমরে গুজে বলল, তবে রে পাজি ছেলে! এই বলে বাচ্চাটাকে কাতুকুতু দেওয়ার জন্য ধরতে যাবে, ঠিক সেই সময় তনিমা দেখল বাচ্চাটা ছাদের একদম কোণায় চলে গেছে। এটা দেখে ও এক মুহূর্তের জন্য প্রচন্ড ভয় পেয়ে গেল। আর ও তাড়াতাড়ি করে ছুটে বাচ্চাটাকে বাঁচাতে গেল। কিন্তু তার আগেই বাচ্চাটা স্লিপ খেয়ে ছাদ থেকে মাটিতে আছড়ে পড়ল। আর সাথে সাথেই মাথা ফেটে চারিদিকে রক্তে ভেসে গেল। এরকম বীভৎস দৃশ্য দেখে তনিমা শান্ত হয়ে দাঁড়াতেই পারল না। ও প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, বাবাই! ঠিক সেই সময় ওর চোখ খুলে গেল। তার মানে ও ঘুমোচ্ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল। অভিজিৎ তনিমার চিৎকার শুনে ধড়মড় করে বিছানায় উঠে বসে বলল, কি হয়েছে তনিমা? তনিমা এতক্ষণে অবাক হয়ে ঘরের চারপাশটা দেখছিল। কে ছিল এই বাচ্চাটা? হঠাৎ এরকম স্বপ্নের মানে কি? অভিজিৎ দেখল তনিমা একা একাই কি সব বিড়বিড় করে যাচ্ছে তখন থেকে। ও তনিমার দুটো কাঁধে হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছো? তনিমা কাঁপা কাঁপা গলায় বলল, অভিজিৎ, আমি স্বপ্নেতে একটা বাচ্চাকে দেখলাম। ওর সাথে আমি ধরাধরি খেলছিলাম। হঠাৎ খেলতে খেলতে বাচ্চাটা ছাদ থেকে পড়ে গিয়ে। এটা বলেই ও চোখ বন্ধ করে অভিজিৎকে জড়িয়ে ধরল। অভিজিৎ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তনিমা, তুমি চিন্তা করো না। ওটা তো শুধু একটা স্বপ্নই ছিল।
তুমি একদম চিন্তা করো না এই অবস্থায়। এই বলে পাশের টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে তনিমার দিকে এগিয়ে দিল। তনিমা ২ ঘট জল খেয়ে গ্লাসটা পাশের টেবিলে রেখে ও খাট থেকে নেমে সবে বাইরে যেতে যাবে। ঠিক সেই সময় অভিজিৎ পেছন থেকে গিয়ে তনিমার কোমর জড়িয়ে ধরল। তনিমা একটু লজ্জা পেয়ে বলল, "কি হচ্ছে অভি? কেউ এসে যাবে যে। ছাড়ো আমাকে।" অভি তনিমাকে আরো শক্ত করে ধরে বলল, "তুমি চিন্তা করো না। কেউ আসবে না এই দিকটায়।" হ্যাঁ, রঞ্জা আগে মাঝে মধ্যে কাবাব মে হাড্ডি হতো, কিন্তু ও তো এখন শ্বশুরবাড়ি চলে গেছে। আর আমাদেরকে এখন ডিস্টার্ব করার কেউ নেই। তনিমা একটু মুচকি হেসে বলল, "তোমাকে যখন ১ম রেজিস্ট্রি ম্যারেড অফিসের সামনে দেখেছিলাম, তখন তোমাকে দেখে মনে হয়েছিল খুব গম্ভীর প্রকৃতির মেজাজওয়ালা হবে হয়তো। কিন্তু এখন তো দেখছি তুমি একেবারে অন্যরকম। একেবারে যাকে বলে রোমান্টিক প্রকৃতির। কেন? তুমি খুশি হওনি যে তোমার বর এত রোমান্টিক, এত হ্যান্ডসাম? বাহ! নিজের প্রশংসা নিজেই করছো?" অভিজিৎ কাঁচুমাচু মুখ করে বলল, "কেউ যখন আমার প্রশংসা করেই না, তখন তো নিজের প্রশংসা নিজেই করতে হবে।" অভি অন্যদিকে মুখটা করে কথাগুলো বলল, "কেউ আমার দিকে ঠিক করে লক্ষ্যই করে না। তো কি আর করব?" তনিমা একটু হেসে বলল, "ও হো, হো, হো! তাই নাকি? ভালোই নাটক শিখেছ দেখছি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে নাটক করো আর আমি বাইরে চললাম।" এই বলে তনিমা মনে মনে হাসতে হাসতে বাইরের দিকে যেতে লাগলো, কিন্তু তার আগেই অভি ওর হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে ওকে ২ হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, "চলে যাচ্ছ যে? বললাম না একটু পরে যাবে? আমার তোমার সাথে দরকারি কথা আছে।" "কি কথা? তাড়াতাড়ি বলো।" অভি তনিমাকে ছেড়ে ওকে কাতুকুতু দেওয়া শুরু করলো। তনিমা তাড়াতাড়ি করে ছুটে ঘরের এক কোণায় গিয়ে বলল, "কি করছো অভি? ওখানেই থাকো। আমার কাছে একদমই আসবে না।" অভি ওর দিকে এগিয়ে আস্তে আস্তে একটু দুষ্টুমি হাসি হেসে বলল, "আমাকে নাটকবাজ বলা না? আমার পিছনে লাগা না?" এই বলে তনিমাকে কাতুকুতু দিতে শুরু করলো। আর তনিমাও হাসতে হাসতে বারবার ওকে বারণ করতে লাগলো। কিন্তু হঠাৎ তনিমা হাসতে হাসতে প্রচন্ড জোরে বেসন খেয়ে উঠল আর কাশতে শুরু করলো। এটা দেখে অভি তাড়াতাড়ি করে জলের গ্লাস এনে ওর দিকে এগিয়ে দিল আর বলল, "সরি তনিমা, আমি না বুঝতে পারিনি। এখন ঠিক লাগছে তো?" তনিমা জলটা খেয়ে বলল, "আরে সামান্য বেসন খেয়েছি। এত চিন্তা করার মতন কিছু হয়নি তো।" অভি তাড়াতাড়ি করে গিয়ে তনিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তনিমা অভিজিতের বুকের হার্টবিট শুনতে পাচ্ছিল, যেটা খুব জোরে জোরে দৌড়াচ্ছিল। কি বন্ধুরা, কি মনে হচ্ছে? তনিমা কেন এরকম অদ্ভুত একটা স্বপ্ন দেখল? কি হতে চলেছে পরবর্তী পর্বে? জানতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আবারও কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শারমিন আক্তার এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।